আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের বায়োলজি ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক সালাম, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাস শুরু করেছিলাম একটা আদর্শ প্রাণীকোষের স্ট্রাকচার, বিভিন্ন ডেসক্রিপশনগুলো আমরা পড়েছিলাম। আমরা সেই সাথে একটু চেষ্টা করেছিলাম যে উদ্ভিদ কোষের স্ট্রাকচারটাও একটু রিভাইজ করার জন্য। এরপরে আমরা মানুষের জননক্রিয়া নিয়ে আলোচনাটা আমরা করতে পারি নাই, নেট সমস্যা ছিল আমাদের। আমরা এগুলো একটু আমরা ফ্ল্যাশব্যাকে যাব, এগুলো একটু আমরা রিভাইজ করে ইনশাল্লাহ আমরা আমাদের আজকের নতুন টপিক মানুষের বংশবিস্তার সম্পর্কে বর্ণনা, এই টপিকটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আমার কথা কি শোনা যায়? কথা ক্লিয়ার আছে কিনা একটু কেউ একজন আমাকে যদি একটু বলেন। দেখা যাচ্ছে তো না? এটা নতুন যেটা শেয়ার করলাম এটা তো দেখা যাচ্ছে, তাই না? আমরা একটা আদর্শ একটা উদ্ভিদ কোষের একটা স্ট্রাকচার আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম, আজকে আবার একটু পড়ব। আমরা একটা উদ্ভিদ কোষে আমরা কি 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 দেখি, একটা উদ্ভিদ কোষের ছবি ঠিক এই ধরনের যদি আমরা অঙ্কন করি। বায়োলজিতে অবশ্যই আপনাদেরকে যদি যখনই কোনো উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা আসবে বা প্রাণী কোষ নিয়ে আলোচনা আসবে বা কোনো একটা বস্তুর বা কোনো একটা অঙ্গের গঠনের আলোচনা আসবে, তখন কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন ছবিগুলো অ্যাড করার জন্য। এখানে ছবিতে কিন্তু মার্কস আছে এখানে। তো এখানে দেখেন ছবিতে আমরা একটা উদ্ভিদ কোষের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি। রাইবোজোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডিজ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিউলাস, নিউক্লিয়াস, সেল ওয়াল, সেল মেমব্রেন, সেন্ট্রাল ভ্যাকিউল, মাইটোকন্ড্রিয়ন, সাইটোপ্লাজম। আমরা প্লান্ট সেলের আরেকটা স্ট্রাকচার এখানে দিয়েছি, একই বিষয় এখানে, একই বস্তুগুলো এখানে দেখানো হয়েছে। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, নিউক্লিওলাস, তারপর এরপরে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাইরের দিকে রাইবোজোম, গলজি বডিজ, গলজি ভেসিকলস, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কিন্তু শুধু উদ্ভিদ কোষে থাকে, এটা অ্যানিমেল সেল বা প্রাণী কোষে থাকে না। এরপর ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, স্মুথ এন্ডোপ্লাজমিক বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা ভ্যাকিউল থাকতে পারে, ভ্যাকিউল মেমব্রেন থাকবে, সেল ওয়াল থাকবে, সেল মেমব্রেন থাকবে। এই সেল ওয়াল কিন্তু শুধু উদ্ভিদ কোষেই থাকে, মাইটোকন্ড্রিয়া থাকবে এবং মাইক্রো টিউবিউলস থাকবে। এগুলো নিয়েই একটা উদ্ভিদ কোষ। একদম সবচেয়ে সহজ চিত্র হচ্ছে এটা। সবচেয়ে সহজ চিত্র যদি আপনারা একটা স্কেচ যদি আঁকতে চান প্লান্ট সেলের, এইভাবে আপনাদের অঙ্কন করতে হবে। দেখেন কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সেন্ট্রোজোম, গলজি বস্তু, নিউক্লিয়াস আবরণী, নিউক্লিওলাস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, তারপর হলো কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এই মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো এগুলো নিয়ে একটা উদ্ভিদ কোষ গঠিত। উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীরের কথা বললাম, এটা তিনটা লেয়ার দিয়ে এটা ঢাকা থাকে, তিনটা স্তর থাকে এখানে। একটা হলো প্রাথমিক স্তর বা প্রাথমিক প্রাচীর, আরেকটা হলো গৌণ প্রাচীর, আরেকটা হলো টারশিয়ারি প্রাচীর। তো কোষ প্রাচীরের প্রধান যে রাসায়নিক উপাদান, অর্থাৎ কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি, মূলত হলো সেলুলোজ এবং গ্লুকোজের পলিমার দিয়ে তৈরি। এবং কোষ প্রাচীরে পেকটিন নামক একটা পদার্থ থাকে, গৌণ প্রাচীরে লিগনিন, সুবিরিন নামক কতগুলো পদার্থ থাকে। এছাড়াও কোষ প্রাচীরে হেমিসেলুলোজ, প্রোটিন, লিপিড এবং প্রচুর পরিমাণে পানি থাকতে দেখা যায়। এখন আকার এবং আয়তনের দিক থেকে কোষ অত্যন্ত ক্ষুদ্র হলেও এগুলোর গঠন উপাদান বেশ বৈচিত্র্যময়। আর কোষের এসব গঠন উপাদানের কাজের পরিধিও বিস্তৃত। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র যদি আমরা দেখি, আমরা একটা কোষের যে অংশগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এবং প্রোটোপ্লাজম। এই তিনটা প্রধান অংশ আমরা দেখব। এগুলোর গঠন এবং কাজগুলো আমরা একটু আলোচনা করব। কোষ প্রাচীর, কোষ প্রাচীরের কাজটা কি আসলে? কোষ প্রাচীরের কাজটা হচ্ছে কোষকে একটা নির্দিষ্ট একটা শেপ দেওয়া, নির্দিষ্ট একটা আকৃতি দান করা, বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভিতরের বস্তুকে রক্ষা করা, কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে, পানি ও খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করে কিন্তু এই কোষ প্রাচীর।
একই সাথে এই কোষগুলোর যে স্বাতন্ত্রতা সেটা বজায় রেখে তাদেরকে পরস্পরের সাথে যুক্ত রাখে। অনেকগুলো কাজ আমরা জানতে পারলাম কোষ প্রাচীরের। আরো কিছু পড়ব সেল ওয়াল বা কোষ প্রাচীর নিয়ে। বলা হচ্ছে উদ্ভিদ এবং কিছু অণুজীব কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। কোষের একেবারে বাইরের দিকে যে শক্ত যে আবরণটা থাকে সেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, যেটা একটু আগে বলেছিলাম। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ নামে এক ধরনের কার্বোহাইড্রেট, একই সঙ্গে লিগনিন নামে এক ধরনের জৈব পদার্থ, যা বেশিরভাগ উদ্ভিদের মূল কাঠামো তৈরিতে সহায়তা করে থাকে। এগুলো উদ্ভিদের কোষ প্রাচীরে আমরা দেখতে পাই। সেকেন্ড যে স্ট্রাকচারটা আমরা দেখি, একটা সেলের মধ্যে, একটা প্ল্যান্ট সেলের মধ্যে আমরা কোষ ঝিল্লি, সেল বা প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটা আসলে কি? এই কোষ ঝিল্লিটা হলো কোষকে নিরাপদ রাখার কাজে অংশগ্রহণ করে থাকে। তাই এটি হচ্ছে কোষকে ঘিরে থাকা দুটো স্তর বিশিষ্ট একটি নমনীয় ফ্লেক্সিবল আবরণ বা পর্দা বা ঝিল্লি, যেটা বাইরের পরিবেশ থেকে কোষের ভিতরের উপাদানগুলোকে আলাদা রাখে। অর্থাৎ পর্দা যদি না থাকতো তাহলে বাইরের পরিবেশের যে বস্তুগুলো এগুলো কোষের ভিতরে চলে আসতো। তাহলে এই পর্দাটা কি করে? সেপারেট রাখে। কোষের ভিতরে যে রাসায়নিক উপাদানগুলো রয়েছে এগুলোকে পরিবেশের অন্যান্য যে বাইরের যে উপাদানগুলো এগুলো থেকে আলাদা রাখতে সহায়তা করে থাকে। তো এটা কি দ্বারা তৈরি? এটা মূলত লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। আর প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে না, আমরা জানি কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লি থাকে। তাহলে প্রাণী কোষে এই কোষ ঝিল্লিটাই প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তর। অপরদিকে যেসব কোষে কোষ প্রাচীর থাকে সেগুলোর ক্ষেত্রে এই ঝিল্লি বা পর্দা কোষ প্রাচীরের ঠিক নিচেই কিন্তু অবস্থান করে। কোষ ঝিল্লির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ভেদ করে সব উপাদান কোষের ভিতর থেকে বাইরে যেতে পারে না বা বাইরে থেকে ভিতরে আসতে পারে না। কেবল নির্দিষ্ট কিছু উপাদান এই পর্দা ভেদ করে কোষের বাইরে থেকে কোষের ভিতরে যাতায়াত করতে পারে। থার্ড যে অংশগুলো আমরা দেখি একটা সেলের মধ্যে বা কোষের মধ্যে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি? বলা হচ্ছে কোষ প্রাচীর এবং ঝিল্লি দ্বারা ঘিরে থাকা কোষের যে স্বচ্ছ ঘন জেলির মতো বস্তু দেখা যায় একটা সেলের মধ্যে, সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এবং প্রোটোপ্লাজমের বলা হচ্ছে 75 থেকে 95% পানি। এবং কোষের যত রকম বায়োকেমিক্যাল কাজ আছে, জৈব রাসায়নিক কাজ আছে, এগুলো কিন্তু এই প্রোটোপ্লাজমেই সম্পন্ন হয়। প্রোটোপ্লাজমের মধ্যে আমরা দুইটা ভাগ পাই, একটা নিউক্লিয়াস আর একটা হলো সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটা কি? বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে রাখা ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। আমরা কোষের ভিতরেই কিন্তু নিউক্লিয়াসটাকে আমরা দেখি। সকল জীবের কোষে নিউক্লিয়াস থাকে না। যেসব কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকবে, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকবে, সেগুলোকে বলা হবে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। প্রকৃত কোষ দুই ধরনের থাকে, একটা দেহকোষ আর একটা হলো জনন কোষ। অপরদিকে যেসব কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না সেগুলোকে বলা হয় আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল। যেমন ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের আদি কোষ। রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিডের পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং নামকরণ করেন। প্রত্যেকটা কোষে সাধারণত একটা নিউক্লিয়াস থাকে, তবে কোনো কোনো শৈবাল এবং ছত্রাকের এক একটি কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস প্রধানত কোষের ঠিক মাঝামাঝি একদম সেন্টার পয়েন্টে থাকে এবং বিভিন্ন কোষভেদে নিউক্লিয়াস সাধারণত গোলাকার হয়, কোনো কোনো নিউক্লিয়াস আবার উপবৃত্তাকার হয়, কোনোটা আবার নলাকার হয়। তো নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপে নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম নামে একটা বিশেষ বস্তু, যা জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেই বস্তুটা থাকে। এই ক্রোমোজোমে আসলে জীবের বংশগতি পদার্থ ডিএনএ, যেটাকে আমরা বলি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এর ধারণ করে থাকে। ডিএনএ তথা ক্রোমোজোমের যদি কোনো ক্ষতি হয় তবে তা জীবের জন্য ক্ষতিকর পরিণতি বয়ে আনে। তাই ডিএনএ কে সুরক্ষা দেবার জন্যই নিউক্লিয়াসের ভিতর তার অবস্থান। ডিএনএর গঠন ও কাজের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে মাতা পিতার জন্মগত বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয়। আচ্ছা, এরপর আসি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা আসলে কি? কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের যে বাকি অংশটা থাকে সেটাই সাইটোপ্লাজম। এটা প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। আর সাইটোপ্লাজম কিন্তু কোনো ফাঁকা স্থান নয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে সাইটোপ্লাজমে বেশ কয়েক রকম অঙ্গাণু আমরা দেখি। সেই অঙ্গাণুগুলো কি কি আমরা একটু আগে পড়েছিলাম। আমরা রাইবোজোম দেখি, আমরা গলজি বডি দেখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখি, এরপর আমরা ভ্যাকিউল বা কোষ গহ্বর দেখি, লাইসোজোম, এগুলো দেখি। এছাড়া যদি উদ্ভিদ কোষ হয় আমরা একটা বাড়তি জিনিস দেখি, সেটা হলো প্লাস্টিক। আর প্রাণী কোষে আমরা দেখি সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওলস, এগুলো। তো সাইটোপ্লাজম কোষের এই সকল অঙ্গাণুগুলো ধারণ করে। এছাড়া কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিভিন্ন প্রক্রিয়া, যেমন শক্তি উৎপাদন,
জীবাণুর আক্রমণ প্রতিরোধ, পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। যে কোনো জীবের দেহে সংঘটিত সকল রাসায়নিক বিক্রিয়াকে একসাথে বলা হয় মেটাবলিজম বা বিপাক। এই বিপাক প্রক্রিয়াটা সম্পাদনের জন্য কোষে নির্দিষ্ট মাত্রার অম্লত্ব বা ক্ষারীয় অবস্থা বজায় রাখতে হবে। সাইটোপ্লাজম কোষের অম্লীয় বা ক্ষারীয় অবস্থাও নিয়ন্ত্রণ করে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের সেল ডিভিশন। তো আমাদের আজকের টপিক না, সেটা আমরা পড়বো না, এগুলো আমরা একটু পূর্বে ক্লাসে পড়েছি, আজকে একটু রিভাইজ করলাম। যেহেতু আমাদের কোষের আলোচনাটা গত ক্লাসে আমরা চাইলেও আমাদের নেট প্রবলেমের জন্য শেষ করতে পারি নাই, এগুলো একটু আজকে শেষ করে দিলাম। আর হচ্ছে আমাদের গত ক্লাসে আরেকটা টপিক ছিল আমাদের, সেটা হচ্ছে অ্যানিমেল সেল, যেটা আমরা করে ফেলেছি গত ক্লাসে, এটার আজকে আর আলোচনা করব না, আলোচনায় আনছি না। আমরা আস্তে 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 আমরা মূল আলোচনায় যাই। গত ক্লাসে আরেকটা টপিক ছিল আমাদের মানুষের জনন ক্রিয়া, এটা আমরা পড়তে পারি নাই, এবং আজকের টপিকটা হচ্ছে মানুষের বংশবিস্তার সম্পর্কে বর্ণনা। কি বললাম, গত ক্লাসে আমাদের প্রাণী কোষের পাশাপাশি আরেকটা টপিক ঠিক করা ছিল, সেটা হচ্ছে মানুষের জনন ক্রিয়া, এবং আজকের টপিকটা হচ্ছে মানুষের বংশবিস্তার সম্পর্কে বর্ণনা। আসলে একই বিষয়, ঘুরিয়ে পেঁচিয়ে হয়তো দুইভাবে এটাকে হেডলাইন বা শিরোনাম করা হয়েছে, বিষয়টা আসলে একই। কারণ মানুষের যে জনন ক্রিয়া, এই জনন ক্রিয়ার মাধ্যমে কিন্তু মানুষের বংশবিস্তার হয়ে থাকে। এখন এখানে দেখেন, একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? স্লাইডটা কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখা জি যাচ্ছে। জি, ঠিক আছে, ঠিক আছে, তাহলে শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, আসলে মানুষের যে জনন ক্রিয়া বা মানুষের যে বংশবিস্তার, এটা আসলে মূলত কিভাবে ঘটে? এটা জনন ক্রিয়ার মাধ্যমে ঘটে। প্রজনন প্রক্রিয়া আমরা বলি সহজ বাংলায়, আমাদের রিপ্রোডাকশন যেটাকে আমরা বলি, রিপ্রোডাকশন আর কি, মানুষ থেকে মানুষের জন্ম, এটা বংশ পরম্পরা রক্ষিত হয়। তাহলে এখানে মানুষের মধ্যে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যৌন মিলন। মানুষের যে প্রজনন প্রক্রিয়া, বংশগতির ধারা বজায় রাখতে, সেটা হলো যৌন মিলনের মাধ্যমে কিন্তু কি হয়, নতুন একটা মানবের পৃথিবীতে আগমন ঘটে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে মানব প্রজনন হলো যৌন প্রজননের একটি রূপ, যাতে কোনো পুরুষের সঙ্গে কোনো নারীর যৌন সঙ্গমের ফলে মানব শুক্রাণু ও ডিম্বাণুর নিষেক ঘটে। আর যৌন সঙ্গমের সময় পুরুষ ও নারীর প্রজনন তন্ত্রের মাঝে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে নারীর ডিম্বাণু পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এবং নতুন একটা প্রাণের জন্ম হয়। আচ্ছা, নিষিক্ত হওয়ার পরে কি হয়? যখন পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু যখন মিলিত হয়ে যায়, তখন কিন্তু সেখানে একটা বিশেষ পিণ্ড তৈরি হয়, বিশেষ একটা বস্তুর একটা আকার লাভ করে, সেটাকে বলা হয় জাইগোট। আচ্ছা, এখানে তাহলে মেল পার্সন বা পুরুষের ক্ষেত্রে আমরা কি পাই? সিমেন পাই। আর ফিমেলদের মধ্যে কি থাকে? ওভাম বা ডিম্বাণু পাই আমরা। আমরা একটু স্পার্ম এবং ওভাম নিয়ে স্লাইডটা একটু পড়ি। স্পার্ম অ্যান্ড ওভাম আর দ্য গ্যামেটস প্রডিউস বাই ভার্টিব্রেটস। More specifically, sperm is the male gamete, while the ovum is the female gamete. অর্থাৎ এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে স্পার্ম এবং ওভাম নামক দুইটা বিষয় থাকে মেল ফিমেলদের মধ্যে। স্পার্মটা হচ্ছে মূলত মেল গ্যামেট বা পুরুষের গ্যামেট, আর ওভামটা হচ্ছে মূলত ফিমেল গ্যামেট বা মহিলাদের গ্যামেট। তো দিস টু সেলস অলসো হ্যাভ contrasting size. For instance, the sperm is the smallest cell in the human body, while the ovum is the largest. আচ্ছা, বলা হচ্ছে যে স্পার্ম হচ্ছে হিউম্যান বডির মধ্যে, মানব শরীরের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র টিস্যু। এবং দেখেন স্পার্মটা কি বললাম, স্পার্মটা হচ্ছে হিউম্যান বডির মধ্যে সবচেয়ে ক্ষুদ্র একটা এই টিস্যু, এবং ওভাম বা ডিম্বাণুটা হচ্ছে হিউম্যান বডির মধ্যে সবচেয়ে বড় একটা মানে কোষ। স্পার্মটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ, আর ওভামটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। এখানে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের, বিশেষ করে মেল
মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ছবি এখানে দেওয়া হয়েছে। এখানে যে সকল পার্টস বা যে সকল অর্গানগুলা থাকে এখানে এগুলোর একটা ছবি এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। আমরা একটু টার্মগুলো একটু পড়ি। এখানে সেমাইনাল ভেসিকল, তারপর হলো ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা, বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড, তারপর হলো স্ক্রোটাল স্যাক, এরপর হলো ইপিডিডাইমিস, টেস্টিস, পেনিস, পিউবিক বোন, তারপর হচ্ছে এখানে কি কয়েলড টিউবিউলস ইন দ্য টেস্টিস, তারপর হলো ভাস ডাক্স ডিফারেন্স, সেমিনাল ডিফারেন্স, এগুলো তো বললামই। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে কি একটা মেল জেনেটিলিয়ার একটা পার্টস, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা বা প্রজননতন্ত্রের, পুরুষ প্রজননতন্ত্রের কিছু এখানে অংশ আমি দেখানোর চেষ্টা করলাম। পুরুষ প্রজননতন্ত্র নিয়ে একটু আলোচনা করব এখন। পুরুষ প্রজননতন্ত্রের মধ্যে কয়েকটি অংশ বাইরে থেকে দেখা যায় এবং কয়েকটা অংশ দেখা যায় না, এটা দেহের ভিতরে থাকে। বাইরে থেকে এটা চাইলেও দেখা যাবে না, এটা দেহের ইন্টারনাল কিছু অংশ থাকে। ছেলেদের দেহের একদম নিচের দিকে একটা ঝুলন্ত একটা থলি, এটাকে বলা হয় কি অন্ডথলি, এবং এটাকে ইংরেজিতে বলা হচ্ছে কি স্ক্রুটাম। স্ক্রুটামের ভিতরে দুইটা গোলাকার টেস্টিস থাকে, সহজ বাংলায় আমরা বলি দুইটা অন্ডকোষ থাকে। এরপরে একটা ছেলে যখন বয়স সন্ধিকালে পৌঁছায়, 13, 14, 15 বছরে যখন যায়, তখন থেকে কিন্তু এই যে টেস্টিস, এখানে কিন্তু এক ধরনের ফ্লুইড তৈরি হয়, শুক্রাণু তৈরি হয় সেখানে। এই শুক্রাণু যৌন মিলনের মাধ্যমে মেয়েদের ডিম্বাণুর সাথে মিলে একটা ভ্রূণ তৈরি করে। ছেলেদের শুক্রাণু তৈরির প্রক্রিয়া সারা জীবন চলে, অর্থাৎ একটা ছেলে যতদিন বেঁচে থাকবে সারা জীবন চলে। আর অন্ডকোষে শুক্রাণু তৈরি হবার পর শুক্রবাহী নালী দিয়ে বের হয়ে বীর্যের সাথে বের হয়। অর্থাৎ বীর্য যে রসটা বের হয় এটা আসলে পুরাটা কি না, সিমেন্ট না, বীর্য কিন্তু সিমেন্ট ধারণ করে। এখানে কিন্তু আরো অনেকগুলো জুস থাকে, যেমন এখানে পোস্টের জুস থাকতে পারে। তো ছেলেদের দেহে তলপেটের নিচের দিকে দুটা বীর্যথলি থাকে, যা থেকে একরকম পিচ্ছিল রস তৈরি হয়, এই রসকে বীর্য বা সিমেন্ট বলে। আর ছেলেরা বড় হবার পরে কোনো কারণে যৌন উত্তেজনা হলে পুরুষাঙ্গ বা শিশ্ন থেকে পাতলা একটা বীর্য বের হবে। আর যৌন উত্তেজনার চরম ও শেষ মুহূর্তে মুহূর্তে অনেক বীর্য বের হবে, এটাকে বলা হবে বীর্যপাত। আর ছেলেদের প্রজননতন্ত্রের একটা আসল অংশ হলো পুরুষলিঙ্গ, প্রস্রাব ও যৌন মিলন উভয় কাজে কিন্তু শিশ্ন বা পুরুষলিঙ্গটা কি হয়, ব্যবহৃত হয়। তাহলে পুরুষ প্রজননতন্ত্রের পার্টস গুলো কি কি আমরা পেলাম? আমরা পেলাম হচ্ছে বীর্যথলি, বীর্যনালী, অন্ডকোষ, অন্ডকোষের থলি বা স্ক্রুটাম, এরপর হলো কি পুরুষাঙ্গ বা পেনিস, এইভাবে আমরা পেলাম। এখানে আমরা দেখেন, এখানে বাম পাশে যে এখানে সুতার মতো বা এখানে যাই বলেন যে কিসের মতো বলা যায়, সূচার মতো বা ব্যাঙাচির মতো যেটা বাম পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকটা, এটা হলো স্পার্ম বা শুক্রাণু, এবং ডান পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ওভাম বা ডিম্বাণু। আচ্ছা, sperm usually consists of two morphologically and functionally distinct regions enclosed by a single plasma membrane। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে the tail which propels the sperm to the egg and helps it to burrow through the egg pore, and the head which contains a condensed হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। তাহলে এখানে লেজ এবং মাথা দুইটা দুইটা আমরা স্ট্রাকচার দেখি। আমরা দেখেন এখানে আবার আগের স্লাইডে চলে আসলাম। বাম পাশে যে এখানে স্পার্ম বা শুক্রাণুর যে ছবিটা দেওয়া হয়েছে, এখানে একটা একটা থাকে কি হেড, মাথা, আরেকটা দেখেন পিছনের দিকে যে সুতার কি বলে এটাকে, সুতার মতো যে অংশটা, এটাকে বলা হচ্ছে টেল বা লেজ। এই দুইটা অংশ। হ্যাঁ, এখানে লেজটা হচ্ছে সামনের দিকে সাঁতরে যাওয়ার জন্য সহায়তা করে। আমি অবশ্য আরো বহু বছর আগে একটা পত্রিকায় একটা নিউজে পড়েছিলাম যে আসলে শুক্রাণুর যে মানে যে চলনের কথা বলা হচ্ছে, যে সাঁতরে সাঁতরে চলে, এটা আসলে বলা হচ্ছে যে এটা ঘুরে ঘুরে চলে, চাকতির মতো ঘুরে ঘুরে চলে। এই ধরনের একটা বর্ণনা পড়েছিলাম অনেক বছর আগে, এটা আমি আর কালেকশন করতে পারি নাই। তবে আমাদের যে বইগুলো আছে এগুলোতে বর্ণনা আছে যে এটা লেজের সাহায্যে কি করে অনেকটা সাঁতরে চলে, এই ধরনের কিন্তু একটা বর্ণনা আমরা পাই। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে আরো ক্লিয়ার পিক দেখানো হয়েছে এখানে। তাহলে আমরা যে একদম যদি প্রাইম পার্ট বা একটা স্পার্মের যদি আমরা বা একটা শুক্রাণুর যদি আমরা মৌলিক দুইটা অংশ বলি, একটা হলো হেড বা মাথা, আর একটা হলো টেল বা লেজ। এখন এখানে দেখেন প্লাজমা মেমব্রেন আছে, এবং হেড এবং টেইলের মাঝামাঝি আরেকটা জায়গা আছে, মিডল পিস বলা হচ্ছে। এখানে মাইটোকন্ড্রিয়াম থাকে, স্পাইরাল শেপ। এরপর হচ্ছে হেডের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, অ্যাক্রোজোম থাকে, এবং হেড এবং মিডল পিস যেখানে যুক্ত থাকে সেই অংশটাকে বলা হচ্ছে নিক বা ঘাড়। তাহলে এই স্ট্রাকচারগুলো, এটা ড্রয়িং করা খুবই ইজি। যদি পরীক্ষায় আসে আপনারা অবশ্যই ড্রয়িং করবেন, ড্রয়িং করলে মার্কস ভালো পাওয়া যায়। এটা অনেক ইজি চিত্র স্পার্ম সেলের। প্রথমে আমরা হেড পাচ্ছি, তারপর নেক পাচ্ছি, তারপর বডি বা
মিড পিস পাচ্ছি এবং সর্বশেষ টেল বা ইন পিস পাচ্ছি। এটা অ্যাক্সিয়াল ফিলামেন্ট, লেজটাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। হেডের মধ্যে কি পাচ্ছি? নিউক্লিয়াস, অ্যাক্টোজোম পাচ্ছি। নেকের মধ্যে আমরা এখানে এদিকে অংশ অংশ দেখানো হয়েছে সেন্ট্রিওল, এবং বডিতে দেখানো হয়েছে মাইটোকন্ড্রিয়ার অংশকে, বডির শেষের দিকে দেখানো হয়েছে টার্মিনাল ডিস্ককে, এরপর দেখানো হয়েছে লেজের দিকে বা টেলের দিকে প্লাজমা মেমব্রেনকে। নিচে আপনারা লিখে দিবেন ফিগার স্পার্ম সেল। মূলত এটাই হলো একটা পুরুষের একটা শুক্রাণুর একটা গঠন, যেটা বীর্যের মধ্যে থাকে। সাদা যে বীর্যটা বের হয়, এই বীর্যের মধ্যে এই ধরনের অনেক অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ এই ধরনের স্পার্ম সেল কিন্তু থাকে। আচ্ছা, এবং প্রতিবার সহবাসের সময়, যৌন মিলনের সময় এরকম লক্ষ লক্ষ কিন্তু স্পার্ম কি হয়, সেই সিমেন্ট বা বীর্যরসের মধ্য দিয়ে নারী দেহে প্রবেশ করে। এরপরে দেখেন, sperm cells are male reproductive cell that originate in the testis। অর্থাৎ স্পার্ম সেলটা মূলত কোথায় অরিজিনেট হয়, কোথায় তৈরি হয়? টেস্টিসে তৈরি হয়। এটা কিন্তু দেহের ভিতরে না, দেহের বাইরের অংশে টেস্টিস, মানে ইন্টারনাল বলা যাবে না, অনেকটা টেস্টিস যেহেতু অনেকটা বাইরে ঝুলন্ত গ্ল্যান্ড, এই টেস্টিসের মধ্যেই তৈরি হয়। স্পার্ম সেলস সুইম টু দ্য স্পার্ম সেল হচ্ছে সাঁতার কাটে অ্যান্ড ফার্টিলাইজ এ ফিমেল রিপ্রোডাক্টিভ সেল, এবং একটা মহিলাদের রিপ্রোডাক্টিভ সেল বা প্রজনন যে কোষ আছে সেটাকে ফার্টিলাইজ করে, উর্বর করে। কিভাবে করে? কর্ড ওসাইট অর এগ, বা ডিমকে বা ডিম্বাণুকে কি করে এটা ফার্টিলাইজ করে, নিষিক্ত করে। আচ্ছা, তারপর স্পার্ম প্রোডাকশন ইন দ্য testis takes place in coiled structure called seminiferous tubules। অর্থাৎ এখানে ফেরাস টিউবিউলস এর স্ট্রাকচার দেখিয়েছিলাম একটু আগে ছবিতে। এখানে বলা হচ্ছে যে সিমেন্টটা প্রোডাকশন হয় বা উৎপন্ন হয়। Along the top of each testicle is the epididymis. This is a cord-like structure where the sperm mature and are stored. The release process starts when the penis fills with blood and becomes erect। অর্থাৎ পেনিসের যখন উত্থান ঘটে, পেনিসের মধ্যে, পেনিসটা কিন্তু সহবাসের সময় অনেকটা স্ট্রং হয়ে যায়। কেন স্ট্রং হয়? পেনিসের মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই বাড়ে। তাহলে ব্লাড সাপ্লাই যখন বাড়ে, পেনিসটা যখন উত্থিত হয়, ইরেক্ট হয়, পেনিসটা যখন উত্তেজিত হবে, তখন সেখানে রক্ত সঞ্চালন বাড়বে, এবং তখন কিন্তু ওই যে কয়েলের মধ্যে স্পার্ম বা শুক্রাণু জমা আছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে। আচ্ছা, এবার আসেন আমরা ফিমেলদের বিশেষ অংশ, সেটা হলো ওভারির মধ্যে। ফিমেলদের তো দুইটা ওভারি থাকে, একটা রাইট ওভারি, একটা লেফট ওভারি। ইউটেরাসের দুই পাশে দুইটা ওভারি থাকে। এক এক মাসে এক একটা ওভারি থেকে এক একটা ডিম ফুটে বের হয়, পরিপক্ক হয়, এবং সেটা যদি কোনো কারণে ফার্টিলাইজ না হয়, নিষিক্ত না হয়, সেক্ষেত্রে সেটা ফেটে ব্লাড আকারে বের হয়ে চলে আসে, যেটাকে আমরা বলি পিরিয়ড বা মাসিক। এই মাসিক চক্রের ক্ষেত্রে এখানে আমরা দেখি যে যখন একটা ডিম পরিপক্ক হবে, ওভামের মধ্যে একটা ডিম পরিপক্ক, এই ওভারিতে একটা ডিম পরিপক্ক হবে, সেই ডিমটাকে বলা হবে ওভাম। এবং ওভামের সাথেই কিন্তু যৌন মিলনের মাধ্যমে মেল পার্সনের বা হাজবেন্ডের যে শুক্রাণুটা আছে সেটা মিলিত হয় এবং কনসিভ করে। তো এখানে দেখেন ওভামের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে ফলিকল সেলস, এরপর হলো করোনা রেডিয়াটা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, তারপর হলো জোনা পেলুসিডা, এরপর হলো পেরিভিটালাইন স্পেস, এরপর হলো প্লাজমা মেমব্রেন বা ভাইটাল লাইন মেমব্রেন, এরপর হলো নিউক্লিয়াস। তাহলে এই অংশগুলো আমাদের মনে রাখলে চলবে। যদি বলা হয় হোয়াট ইজ অ্যান ওভাম, ওভাম বলতে আসলে আমরা কি বুঝি? অ্যান ওভাম অলসো নন অ্যাজ অ্যান এগ সেল, এটা মূলত হচ্ছে একটা ডিমের একটা কোষ, ডিম্বক কোষ, বা এটাকে কি বলা যায়, মানে ফিমেল সেল। এটা ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সেল, এটা মহিলাদের একটা প্রজনন সেল বা কোষ, প্রডিউস বাই দ্য ওভারিস। এবং এটা কোথায় উৎপন্ন হয় বলেছিলাম? ওভারিতে উৎপন্ন হয়, বা ওভারি থেকে এটা জন্ম লাভ করে। ইট ইজ এ লার্জ, এরপর হলো ফেরিক্যাল সেল দ্যাট কন্টেইনস নিউট্রিয়েন্টস এন্ড জেনেটিক ম্যাটেরিয়াল নেসেসারি ফর ফার্টিলাইজেশন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ এ নিউ অর্গানিজম। ঠিক আছে, অর্থাৎ এটার মধ্যে হচ্ছে জেনেটিক্যাল অনেকগুলো বিষয় এখানে থাকে, জিন থাকে, বংশগতির বৈশিষ্ট্য বহন করে কিন্তু জিন, এরপর সেটা ফার্টিলাইজ হয়, নিষিক্ত হয়, এবং নতুন একটা জেনারেশন তৈরি করে। ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন an ovum is released from an ovary and travels through the fallopian tube। অর্থাৎ এটা ওভারিতে তৈরি হয়, ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউব বা কানন নলের মাধ্যমে এটা কি হয়, জরায়ুর দিকে চলে আসে। where it may be fertilized by spermatozoa, অর্থাৎ যেটা সেখানে শুক্রাণু দ্বারা বা স্পার্ম দ্বারা নিষিক্ত হয়ে যায়। if fertilization occurs, যখনই ফার্টিলাইজেশন হয়ে যায়, the ovum undergoes cell division, ওভামের মধ্যে একটা কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হয়। আমরা কিন্তু সেল ডিভিশন নিয়ে খুব ভালো একটা আলোচনা আমরা করেছিলাম।
and eventually develops into a fetus, এবং সেটা আস্তে আস্তে একটা ফিটাস বা একটা আস্তে আস্তে একটা বাচ্চা তৈরি হয়ে যায় আর কি, সহজ বাংলায় বললে। ওবামা স্ট্রাকচারের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি তাহলে? এটা একটা ওবামা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার দেখানো হয়েছে, ফলিকল সেল দেখতে পাচ্ছি, ফার্স্ট পোলার বডি দেখতে পাচ্ছি, জোনা পেলুসিডা দেখতে পাচ্ছি, এক্সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং নিউক্লিউলাস, এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ফিমেল রিপ্রোডাকশন সিস্টেমের এখানে একটা মানে একটু আরেকটু বৃহৎ আকারে একটা ছবি দেওয়া হলো, দেখেন এদিকে। একদম নিচ থেকে যদি আমরা শুরু করি, ভ্যাজাইনাল ওরিফিস আমরা দেখতে পাচ্ছি, ভ্যাজাইনার যে ছিদ্রপথ, এখানে কিন্তু ইউরিনের ছিদ্রপথ অর্থাৎ প্রস্রাব বের হওয়ার ছিদ্রপথ এবং ভ্যাজাইনার বা যৌন মিলনের যে রাস্তাটা, দুইটা কিন্তু আলাদা এখানে। তো ভ্যাজাইনার ছিদ্রটা কোথায় মিলিত হয়? মিলিত হয় হচ্ছে জরায়ু মুখে, জরায়ুতে। এরপর জরায়ুর দুই পাশে দেখেন দুইটা নল, এবং দুইটা নল দুইটা ওভারির সাথে যুক্ত আছে, ওই ওভারিগুলোতেই কিন্তু কি হয়? ওভাম তৈরি হয়। আচ্ছা, এটা গেল। এরপর হলো যখন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে গেল, মিলিত হয়ে গেল, তখন সেখানে যে বিষয়টা ঘটলো সেটাকে আমরা কি বলছি? আমরা বলছি হিউম্যান ফার্টিলাইজেশন। হিউম্যান ফার্টিলাইজেশন, হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ঘটে সেখানে। অর্থাৎ সেখানে আস্তে আস্তে ভ্রূণের ডেভেলপমেন্ট ঘটে, আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে সেখানে সেল ডিভিশন হচ্ছে, আস্তে আস্তে সেখানে আস্তে আস্তে একটা মানব শিশু কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু একসময় একটা পূর্ণাঙ্গ শিশু তৈরি হয়। দেখেন এখানে স্পামগুলো যাচ্ছে যৌন মিলনের পরে, এগ বা ডিম বা ওভামের সাথে মিলিত হচ্ছে, মিলিত হওয়ার পরে যে ঘটনাটা ঘটতেছে সেটা ফার্টিলাইজেশন। সেখানে জাইগোট তৈরি হচ্ছে দুইটার মিলনে, এরপর সেখানে আস্তে আস্তে নতুন একটা ভ্রূণ তৈরি হচ্ছে আস্তে আস্তে। জাইগোট তৈরি হচ্ছে, এখানে ক্লিভেজ বিভিন্ন ধাপগুলো দেখা হয়েছে, মরুলা, হ্যাঁ, ব্লাস্টোসিস্ট, এরপর হলো ইমপ্লান্টেড ব্লাস্টোসিস্ট দেখানো হচ্ছে এখানে, ফিউশন অফ এগ এন্ড স্পার্ম দেখানো হচ্ছে, হ্যাঁ, ফার্টিলাইজেশনের অর্থাৎ এখানে একটা প্রক্রিয়া সংক্ষেপে এখানে দেখানো হচ্ছে। তো এভাবেই কিন্তু মূলত কি হয়, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জাইগোট তৈরি হয়, এবং আস্তে আস্তে সেখান থেকে একটা বাচ্চা, পূর্ণাঙ্গ একটা বাচ্চা পৃথিবীতে আসে, এবং মানুষের কি থাকে, বংশগতি অক্ষুণ্ণ থাকে, নতুন প্রজন্মের শুরু হয়, এবং পৃথিবীতে নতুন একটা জীবনের সূচনা, নতুনত্বের সূচনা ঘটে। তো এতটুকুই আজকের আলোচনা। আজকের আলোচনায় যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় বা কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন। সবাইকে আহ, আবারও অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? আইনুল, আপনার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, জি বুঝতে পেরেছি, কোনো প্রশ্ন নেই। জি, রিদওয়ান? আচ্ছা, ঠিক আছে তাহলে, ঠিক আছে, আমরা তাহলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।